আরে ম্যাডাম, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? মাত্র তো 10 মিনিট লেট হয়েছে। তার জন্য আমার মধ্যে একটা হ্যান্ডসাম গুড লুকিং ছেলেকে এইভাবে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখাটা কি মানায়? যে মানুষের সময় জ্ঞান নেই তাকে এভাবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। যে মানুষের কাছে 10 মিনিট সময়ের মূল্য নেই তার কাছে 10 বছরের কোনো মূল্য থাকবে না। আরে ম্যাডাম, আপনি এইভাবে কেন কথা বলছেন? বললাম তো, রাস্তায় ট্রাফিক আটকে গেছে। তা না হলে আমি প্রতিদিন সময় মতো ক্লাসে চলে আসি। হ্যাঁ, সেটা আমি অলরেডি ক্লাসের সবার কাছ থেকে জেনে নিয়েছি। এখন আর তোমাকে নিজের ব্যাপারে ঢোল পেটাতে হবে না। দূর শালা, কে আবার আমার ব্যাপারে ম্যামের কাছে কি বললো? ক্লাসটাকে শেষ হোক, তারপর তোদের সবকটাকে দেখে নেব। ম্যানম্যান করে নীল এই কথাটা বললেও নেহার কানে এলো সে ঠিকই কথাটা শুনতে পেল। তখনই সে নীলের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, কি ব্যাপারে? এভাবে ম্যানম্যান করে কি বলছো? যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কথা বলবে। স্পষ্ট বাড়িতে আমি ভীষণ পছন্দ করি। না মানে, আসলে ম্যাডাম, আমি তো জাস্ট এটাই বলছিলাম যে ট্রাফিকে আটকে গেছি বলেই ক্লাস আসতে দেরি হলো। প্লিজ আমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে দিন। তোমার দেখছি কানেও সমস্যা আছে। আমি তোমাকে পরিষ্কার ভাষায় কি বলেছি তুমি শুনতে পাওনি? প্লিজ ম্যাডাম, এমনিতেই ফিজিক্স আমার মাথায় ঢোকে না। তারপর আবার যদি ক্লাস মিস করি তাহলে তো আমি পড়া শিখতেই পারবো না। এত কথা শোনার টাইম আমার নেই, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। আমি তোমাকে ক্লাসে ঢুকতে দেব না মানে দেব না। ধুর, ভাল লাগে না। এতটা রাস্তা জার্নি করে আসলাম, আর এখন কিনা ম্যাডাম আমাকে ক্লাসে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছে, আমার মতো একটা হ্যান্ডসাম গুড লুকিং ছেলেকে এভাবে অপমান করে আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তোমার এখনো আদব কায়দায় শেখা হয়ে ওঠেনি। আগে নিজে আদব কায়দা শেখো, বুঝতে পেরেছো? হৌড়ো, আমি কাকে কি বলতে এসছি? এটা মানুষ নয়, রোবট। আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ হলো তো এতক্ষণ আমাকে ক্লাসে ঢুকতে দেওয়ার কথা ছিল, আরে মহিলা তো আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। এই মহিলার ক্লাস করার চাইতে না করাটা বেটার। আমি ক্লাস করবই না। বিড়বিড় করে কথাটা বলতে বলতে ক্লাসরুমের দরজার সামনে থেকে ক্যান্টিনের দিকে চলে গেল। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? প্রায় 5 মিনিট দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাডাম তাকে কোনোভাবেই ক্লাসের ভিতরে প্রবেশ করতে দিল না। তার অপরাধ একটাই, 10 মিনিট লেট করে ভার্সিটিতে এসেছে। নীল ক্যান্টিনে এসে 1 কাপ কফি অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই তাকে কফি দিয়ে দেওয়া হলো। সে বসে বসে কফিতে চুমুক দিতে লাগলো। এদিকে নেহা ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে শুরু করলো। নেহা ভার্সিটির নতুন টিচার, সে জয়েন করেছে মাত্র 2 দিন হলো। গতকালের প্রথমবার ভার্সিটিতে এসেছে, কিন্তু গতকাল নীল ভার্সিটিতে আসেনি। তার পায়ে একটু ব্যথা পেয়েছিল, যার কারণে তার ভার্সিটিতে আসা হয়ে ওঠেনি। এই ম্যাডাম আসার পর নীল আজকেই প্রথমবার ভার্সিটিতে এসেছে, আর আজকে আসার পরই এমন একটা অঘটন ঘটে গেছে। এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আসলে নীল কখনোই সকাল সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। প্রতিদিনই মোটামুটি তার ঘুম থেকে উঠতে লেট হয়, কিন্তু আজ সকালবেলা তাকে আর তার আম্মু ডেকে দিয়েছিল ঘুম থেকে ওঠার জন্য। এই নীল, কি হলো? তুই না বললি আজ ভার্সিটি যাবি, তাহলে এখনো ঘুম থেকে উঠছিস না কেন? আম্মু, ভার্সিটি যাব, তাই বলে কি এত সকাল সকাল ঘুম থেকে করতে হবে নাকি? আমাকে আর একটু ঘুমোতে দাও। আর আমার এখনো ঘুম ভাঙেনি। এই বলে নীল কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে তার আম্মু কিচেনে চলে যান সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। নীল এদিকে ঘুম থেকে ওঠেনি। সে খেয়াল ওনার ছিল না। ওনার নাস্তা বানানো শেষ হলে যখনই উনি সবাইকে নাস্তা সার্ভ করতে যাবেন তখনই দেখতে পেলেন নীল এখনো নাস্তা টেবিলে আসেনি। তাই তিনি তাড়াতাড়ি করে আবারও নীলকে ডাকতে গেলেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন নীল হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। উনি যেমনটা ভেবেছিলেন হয়েছিল ঠিক তেমনটাই তিনি রুমে গিয়ে দেখতে পান নীল এখনো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাই তিনি আবারও নীলকে ডাকতে লাগলেন। কি রে বাবা, তুই এখনো ঘুম থেকে উঠিসনি কেন? একটু পরে তো ভার্সিটিতে লেট হয়ে যাবে, আর তখন বলবে তোকে ঘুম থেকে ডেকে দেইনি বলে ভার্সিটি যেতে লেট হয়েছে। মায়ের গলার আওয়াজ শুনে তাড়াহুড়ো করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে নীল, আর তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি সকাল 8:30 বেজে গেছে। তার ভার্সিটি টাইম সকাল 9টা। তাই সে তাড়াহুড়ো করে কোনো রকম ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে গাড়ির চাবিটা নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। পেছন থেকে তার আম্মু অনেকবার ডেকেছিল নাস্তা করে যাওয়ার জন্য, কিন্তু সে অলরেডি লেট করে ফেলেছে। এখন যদি আবার নাস্তা করে তাহলে আরো লেট হয়ে যাবে। তবে কপালে
দুর্দশা থাকলে যা হয় আর কি। মাঝের রাস্তায় এসে ভীষণ ট্রাফিকে আটকে গেল। ট্রাফিকে বসে থাকতে থাকতেই প্রায় 25 মিনিট মতো সময় কেটে গেল। সে কখন ভার্সিটিতে এসে পৌঁছাবে সে যখন ভার্সিটিতে এসে পৌঁছালে তখন অলরেডি সকাল 9টা 10 মিনিট বেজে গেছে। কিন্তু তার এরকম লেট সচরাচর হয়েই থাকে। তার জন্যে ভার্সিটি কর্তৃপক্ষ তাকে সেরকম কিছু বলে না। তার একমাত্র কারণ হচ্ছে সেই শহরের নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজনের সন্তান, যার বাবার অর্থ সম্পদ টাকা পয়সা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই। আর তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করা আর নিজের বিপদ নিজে ডেকে আনা একই কথা। তাই ভার্সিটির কেউ তার সঙ্গে খারাপ আচরণ করার দুঃসাহসও দেখায় না। যদিও নীল কখনোই সেই সুযোগটাকে সেরকমভাবে কাজে লাগায় না। সমস্যা শুধু একটাই, ঘুম। তবে সেটাই আজ তার কাল হয়ে দাঁড়ালো। আজকে যখন সে ভার্সিটিতে আসলো আর ক্লাসে ঢুকতে চাইলেও তারপর কি হলো সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। নেহা ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে যেতেই নীলের সব বন্ধুরা ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসে নীলকে খুঁজতে লাগলো। কোথাও নীলকে খুঁজে পাওয়া গেল না। তখন সবাই মিলে ক্যান্টিনে চলে গেল, কারণ তারা সবাই খুব ভালো করে জানে নীলকে ক্যাম্পাসের কোথাও পাওয়া না গেলেও ক্যান্টিনে ঠিক পাওয়া যাবে। তারা সবাই ক্যান্টিনে এসে দেখে নীল কফির মধ্যে চুমুক দিচ্ছে। সবাই নীলকে চারপাশ থেকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এরে ভাই রে ভাই, ভার্সিটিতে এটা কি এসেছে? টিচার নাকি অন্য কিছু সেটাই বুঝতে পারছি না। আমাদের সবাইকে একদম চোখের জলে নাকের জলে করিয়ে ছাড়ছে। আরে নতুন এসছে, কয়দিন একটু নাটক দেখাতে হবে না, তারপরই তো জমবে আসল খেলা। আরে না ভাই, সেরকমটা মনে হচ্ছে না। যথেষ্ট ধানি লঙ্কা বলা চলে। সে সময় হলে দেখা যাবে। এর আগে দেখেছিস না কত এরকম ধানি লঙ্কা আসলো আর গেল, কেউ কোনো কিচ্ছু ছিঁড়তে পেরেছে নাকি? কিন্তু এরপরও এই ম্যাডামকে একটু অন্যরকম বলে মনে হচ্ছে। অন্য সবার মতো না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কাউকে পরোয়া করেন না। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা। এখন দাঁড়া, কফি খাবি কিনা সেটা বল। একা একা কফি খেয়ে শান্তি পাচ্ছি না। হ্যাঁ খাবো, তবে বিলটা যদি তুই দিস, কারণ আমাদের পকেট পুরো ফাঁকা আছে। তোর এমন কেন আমি সেটাই বুঝতে পারি না। আমি যখন তোদেরকে খাওয়াই তখন তো সেটার বিল আমিই দিয়ে থাকি, তাহলে এইভাবে বলার কি আছে? অন্য কিছু খেলেও খেতে পারিস, বিল আমি দেবো, চিন্তা নেই। বলতেই নীলের সব বন্ধুরা তার চারপাশে বসে পড়লো আর সবাই নিজের মতো করে খাবার অর্ডার করতে লাগলো। এদিকে নীল বাসা থেকে নাস্তা করে না আসলেও কোনো কিছু খেতে ইচ্ছে করলো না। সে কফিটা খেতে খেতে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরালো। সিগারেটের নিকোটিনের ধোঁয়া টানতে টানতে সে তার বন্ধুকে বলতে লাগলো, তবে একটা কথা তোদেরকে বলি, আর যাই কিছু হোক না কেন, ম্যাডাম কিন্তু দেখতে মার্শাল্লাহ হেব্বি সুন্দরী আছে। হ্যাঁ রে ভাই, এটা একদম তুই ঠিকই বলেছিস। ম্যাডাম তো একদম পাক্কা টমেটোর মতো টসটসা। এই মালটাকে অন্যভাবে সাইজ করতে হবে, এটাকে এইভাবে ছেড়ে দিলে হবে না। ভাই তুই কি বলতে চাইছিস? আমি কিছুই বুঝতে পারলাম না। তুই কি করবি? তোর মাথায় কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে? দেখ ভাই, যাই কিছু করিস না কেন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই করিস। উল্টাপাল্টা কিছু করে আমাদের সবাইকে ফাঁসিয়ে দিস না। কাম অন, আরে ভাই তোর আমার উপর ভরসা রাখ। তোর কি কোনোদিন দেখেছিস আমি কোনো কাজ করতে গিয়ে ফেল মেরেছে? আমি সফলতার সঙ্গেই কাজ সম্পন্ন করব। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু তুই করবিটা কি সেটা তো বল আমাদেরকে। না, এখন আপাতত আমি তোদের কাউকেই কোনো কিছু বলবো না, সময় হলো ঠিকই বুঝতে পারবি। এখন খাওয়াটা শেষ কর, নেক্সট পিরিয়ডে ক্লাস শুরু হবে। এই বলে নীল আবারও সিগারেটে টান দিতে লাগলো আর তার বন্ধুরাও খাওয়া শেষ করলো। তারপর সবাই মিলে নেক্সট পিরিয়ডের ক্লাস করতে ক্লাসরুমে চলে গেল। ভার্সিটি ছুটি হলো বিকেল 3টায়। নীল এবং তার সব বন্ধুরা মিলে একসঙ্গে ক্যাম্পাস থেকে বের হচ্ছিল। ঠিক এমন সময় নেহা ভার্সিটির বাইরে দাঁড়িয়ে তার ড্রাইভারের জন্য অপেক্ষা করছিল। নীল এবং তার বন্ধুরা গাড়িতে করে গেট দিয়ে বাইরে বের হতে যাবে, এমন সময় নেহাকে দেখে নীল গাড়িটা থামালো। তারপরেই নীল ম্যাডামের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কোনো রিক্সা বা অন্য কোনোটাই পাবেন না। আপনার যদি কোথাও যাওয়ার প্রয়োজন থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাকে লিফট দিতে পারি। নো থ্যাঙ্কস, লাগবে না আমার। আমার ড্রাইভার এখনই চলে আসবে, আমি আমার গাড়ির জন্য ওয়েট করছি। ও আচ্ছা, আমি আরও ভাবছিলাম আপনার রিক্সা কিংবা অটোর জন্য অপেক্ষা করছেন। আসলে আপনার ড্রেস আপ দেখে তো মনে হয় না যে আপনার কোনো গাড়ি আছে। ইউ জাস্ট শাট আপ। মা বাবা তোমাকে ন্যূনতম ভদ্রতাটুকু শেখায়নি?
কীরকম জাজমেন্টাল মেন্টালিটি তোদের? আরে ম্যাডাম, আপনিও না সব সময় মা বাবাকে সবকিছু মাঝখানে টানতে চান কেন? আমি তো তেমন কোনো আচরণ করিনি যার কারণে তুই আমার মা বাবাকে টেনে কথা বলতে পারিস। দেখ, তোর সঙ্গে প্যাচাল করতে আমার একদম ইচ্ছে করছে না। তুই চুপচাপ এখান থেকে চলে যা, এটাই আমার জন্য ভালো হবে। আসলে মানুষ ভালোটা সহ্য করতে পারে না। আমি আপনার উপকার করতে এসেছিলাম, আর আপনি আমাকে এভাবে অপমান করলেন। তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ, তা না হলে কিন্তু কাল থেকে তোর এই ভার্সিটিতে আসায় বন্ধ হয়ে যাবে। তুই চিনিস না আমাকে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমিও দেখতে চাই আপনি ঠিক কি করতে পারেন। এই ভার্সিটি থেকে আপনি বিদায় হন নাকি আমি? নীল একটু রেগে গিয়েই নেহাকে কথাটা বলে, আর এদিকে ঠিক তখনই নীলের বন্ধুরা সবাই নীলকে শান্ত হতে বলে আর বলতে থাকে, আরে ভাই প্লিজ, তুই এভাবে রাগান্বিত হয়ে যাস না, ভুলে যাস না উনি আমাদের ম্যাডাম হন। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি উনি আমাদের ম্যাডাম হন, কিন্তু উনি আমার পরিচয়টা জানেন না বিধে উনি আমার সঙ্গে এরকম আচরণ করেছেন। ওনাকে আমার পরিচয়টা তোরা দিয়ে দিতে পারিস না? আরে ভাই কুল, উনি আমাদের ম্যাডাম, ওনার সঙ্গে তুই যা ইচ্ছে তাই আচরণ করতে পারিস না। উই আর সো সরি ম্যাডাম, আপনি প্লিজ ভুল ব্যাপারে কিছু মনে করবেন না। এই বলে শুভ ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিল আর নীলকে গাড়ির সামনের দিকে এগিয়ে নিতে বলল। নীল তখন রাগে ফুসফুস করতে করতে গাড়ি স্টার্ট করলো আর সামনের দিকে এগিয়ে গেল। এদিকে নেহা তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। নীলের এহেন অপমান তার হজম হচ্ছে না। ভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে এতটা লো মেন্টালিটির হতে পারে এটা নেহার জানাই ছিল না। তার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছিল। একজন অশিক্ষিত লোক তার সঙ্গে এরকম আচরণ করলে সে কখনোই এতটা ক্ষিপ্ত হতো না। তাই 5 মিনিটের পর একটা গাড়ি এসে নেহার সামনে দাঁড়ালো। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে দিয়ে নেহাকে ভেতরে প্রবেশ করতে বলল। নেহা রাগে ফুসফুস করতে করতে গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে পড়লো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো নেহাদের বাড়িতে পৌঁছতে। নেহা বাসায় এসেই রাগে ফুসফুস করতে করতে ড্রয়িং রুমের সোফার উপর তার সাইড ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। নেহার আম্মু তখন কিচেনে সবার জন্য বিকেলে নাস্তার প্রিপারেশন নিচ্ছিলেন। মেয়ের এরকম রাগান্বিত চেহারা দেখে তিনি কিচেন থেকে দৌড়ে ছুটে এলেন ড্রয়িং রুমে। নেহা ড্রয়িং রুমের সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। নেহার আম্মু তাড়াতাড়ি 1 গ্লাস ঠান্ডা পানি এনে নেহার হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, কি হয়েছে মা, তোর এইভাবে রেগে আছিস কেন? কিছু না, আমি পানি খাবো না, আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই একটু বস, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এই কথা বলে নেহার আম্মু আবারও কিচেনে ঢুকে গেলেন মেয়ের জন্য শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। প্রায় 5 মিনিট পর তিনি মেয়ের জন্য 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেন। মেয়ের হাতে শরবতের গ্লাসটা তুলে দেন আর তারপর তিনি পাশেই দাঁড়িয়ে থাকেন। নেহা শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক গ্রাসে পুরোটা খেয়ে ফেললো। তারপর ঝরে ঝরে নিঃশ্বাস নিতে লাগলো। মেয়ের এমন অবস্থা দেখে নেহার আম্মু কিছুটা চিন্তিত হয়ে বললেন, খুব ভালোভাবেই বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, তা না হলে তো এভাবে শরবতটা খাওয়ার কোনো কথাই নেই। তাই তিনি মেয়েকে আবারও প্রশ্ন করতে থাকেন, আরে বাবা, কি হয়েছে সেটা তো আমাকে বলবি? তুই তো কখনো এরকম করিস না, তাহলে আজ হঠাৎ তোর কি এমন হলো যে এভাবে উপরে 1 গ্লাস শরবত 1 গ্লাসে ফেলে ফেললি? আর বলো না আম্মু, আজ 2 দিন হলো ভার্সিটিতে যাচ্ছি, একটা ছেলে গতকাল ক্লাসেই আসেনি, আর আজ যখন ক্লাসে আসলো তাও আবার লেট করে। যখনই কিনা তাকে আমি ক্লাসে ঢুকতে দিলাম না, তখনই সে আমার সঙ্গে খুবই বাজে একটা আচরণ করলো, যেটা আমি মেনে নিতে পারছি না। আরে কি বলছিস এসব? একটা ভার্সিটির স্টুডেন্টের আচরণ এতটা বাজে হতে পারে যে তোকে রাগিয়ে দিল? এমনটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। হ্যাঁ আম্মু, একদমই তাই। আর সেজন্যই আমার একটু বেশি রাগ উঠে গেছে। ছেলেটাকে আমি কত ভদ্রভাবে বুঝিয়ে বললাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা বাবা, ঠিক আছে, সেই সব বিষয় নিয়ে বাসায় বসে চিন্তা করে তো আর কোনো লাভ নেই। এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে। এখন যা, ফ্রেশ হয়ে আয়, আমি সবার জন্য নাস্তা বানাচ্ছি, সবাই মিলে একসঙ্গে বসে বিকেলে নাস্তা করব। আচ্ছা আম্মু, ঠিক আছে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমায় ডেকো না কিন্তু। এই বলে নেহা নিজের রুমে চলে আসে আর শুয়ে বিছানায় গাটা এলিয়ে দিল।
জীবনে প্রথম চাকরি, আজ 2 দিন ধরে ডিউটি করছে, তাই তার একটু বেশি টায়ার্ড লাগছে। বিছানায় এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের রাজা তার চোখে বিচরণ করতে চলে আসলো। নেহা ঘুমের রাজার রাজত্ব করতে চলে গেল। এদিকে তার আম্মু নাস্তা বানানো শেষ হলে সবাইকে ড্রয়িং রুমে ডেকে নিলেও নেহা ড্রয়িং রুমে যায়নি। তাই তিনি দেখতে আসলেন সত্যিই ঘুমিয়ে গেছে কিনা। তিনি নেহার রুমে এসে কপালে হাত রাখলেন, দেখতে পেলেন মেয়েটা সত্যি সত্যি ঘুমিয়ে গেছেন। তাই তিনি নেহাকে আর ঘুম থেকে ডেকে তুললেন না, ড্রয়িং রুমে চলে গেলেন আর অন্য বাকি সবাইকে নিয়ে নাস্তা খেয়ে নিলেন। নেহা যখন ঘুম থেকে উঠল তখন রাত অলরেডি 8টা বেজে গেছে। বাড়ির অন্য ছোট সদস্যরা সবাই নিজেদের রুমে পড়ার টেবিলে বসে নিজেদের পড়া কমপ্লিট করছে, আর নেহার আম্মু আর তার ছোট কাকি মিলে কিচেনে সবার জন্য রাতের খাবার তৈরি করছে। তার চাচাতো ভাই বোনেরা এখনো ড্রয়িং রুমে এসে পড়তে বসেনি, তাই সে তার চাচাতো ভাই বোনদের নাম ধরে চিৎকার দিয়ে ডাকতে শুরু করলো। কিরে তুর্য, তুলি, তোরা এখনো পড়তে বসিসনি কেন? আপু, তুমি তো নিজের রুমেই ঘুমিয়ে গেছিলে। বড় আম্মু তোমাকে ডাকতে গিয়েছিল, কিন্তু তুমি যেহেতু ঘুমিয়ে আছো তাই আমরা নিজেদের রুমে বসেই পড়ছিলাম। সে না হয় ঠিক আছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু তোদের পড়তে বসার সময় হয়েছে, তখনও তোরা আমাকে ডাকবি না? আমি তো ডাকতে চাইছিলাম, কিন্তু বড় আম্মু বলল তোমার নাকি শরীর খারাপ লাগছে, তুমি ঘুমিয়ে গেছো, তাই তোমাকে না ডাকতে। দেখ, একদম আম্মুর ঘাড়ে দোষ চাপিয়ে দিবি না। আমি খুব ভালো করে জানি যে তোরা আমার থেকে পালিয়ে বাঁচতে পারলেই বেঁচে যাস। কথাটা যদিও 100% সত্য, তারপরেও তুলি সেটা স্বীকার করলো না। সে তখন নেহাকে বলতে লাগলো, আরে না আপু, তুমি আমাদের কথা বিশ্বাস করো, একদম সত্য কথা বলছি। হয়েছে হয়েছে, তোরা কেমন সত্য কথা বলিস সেটা আমার খুব ভালো করে জানা আছে। এখন কি বই নিয়ে ড্রয়িং রুমে আসবি, নাকি আমার তোদের রুম পর্যন্ত আসতে হবে? আরে না আপু, আমরাই আসছি, তুমি না ঘুমালে তো আমরা তখনই চলে আসতাম। এই বলে তুলি আর তুর্য দুজনেই ড্রয়িং রুমে চলে আসলো, কারণ তারা খুব ভালো করেই জানে তারা যদি নিজে থেকে ড্রয়িং রুমে না আসে তাহলে নেহা নিজেই ওদের রুমে চলে যাবে। কিন্তু তারপর কি হবে সেটা একদম অকল্পনীয়। তাই বিপদ ডেকে আনার চাইতে আগে থেকে সতর্ক হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আর তুর্য এবং তুলি দুজনেই এই কাজটাই করলো। তুলি আর তুর্য দুজনেই নেহার সামনে বই মেলে বসে আছে। তখনই নেহা ধমক দিয়ে তুর্যকে বলতে লাগলো, কি রে তুর্য, তুই নাকি ক্লাসে আজ অঙ্ক ম্যাডামকে অঙ্ক করে দেখাতে পারিসনি? আরে না আপু, এ কথা তোমাকে কে বললো? আমি তো সব কয়টা অঙ্কই করে দিয়েছি। ইভেন সবার আগে আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছিল। ও আচ্ছা, তাহলে গুড। আজ তোকে আমি নতুন একটা অধ্যায় পড়াবো, চল শুরু করা যাক। এই বলে নেহা তুর্যর গণিত বইটা নিয়ে তুর্যকে অঙ্ক করাতে শুরু করলো। এদিকে তুলি নিজের পড়া কমপ্লিট করছিল, কারণ সে খুব ভালো করেই জানে তুর্যর পরেই তার সিরিয়াল। আর সে যদি ততক্ষণে নিজের পড়া কমপ্লিট করে রাখতে না পারে তাহলে হয়তো এই রাত 9টা বাজে তাকে কাকতাড়ুয়া হয়ে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর সেখানে পরিবারের কারোর রিকোয়েস্ট কাজে দেবে না। তার চাইতে বরঞ্চ বিপদকে দূরে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। নেহা তুর্য এবং তুলিকে রাত 10টা পর্যন্ত পড়ালো, আর তারপরেই সবার সঙ্গে ডিনার টেবিলে জয়েন করলো। নেহার আব্বু অফিস শেষ করে রাত 9:30টার মধ্যে বাসায় ফিরে আসেন। ওটা ওনার প্রতিদিনকার রুটিন, কারণ তিনি সারাদিন যত যাই কিছু করেন না কেন রাতে খাবার টেবিলে সবার সঙ্গে বসে খাবার না খেলে উনি শান্তি পান না। কারণ খাবার টেবিল একমাত্র জায়গা যেখানে সবার সঙ্গে দেখা হয়, মত বিনিময় হয়। নেহার আব্বু খাবার টেবিলে বসে নেহার ছোট চাচ্চুকে বলতে লাগলো, এই ছোট, শোন, সামনেই আব্বুর মৃত্যুবার্ষিকী আসছে। তখন কিন্তু আমরা সবাই গ্রামে যাব, আর তার ঠিক 1 সপ্তাহ আগেই নেহার বার্থডে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে আছে। এটা কি ভুলে যাওয়ার মতো কথা নাকি? বাই দ্য ওয়ে ভাইজান, এবারের নেহার বার্থডে সেলিব্রেশন কিন্তু মহা ধুমধামের সঙ্গে হওয়া চাই। আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। তখনই ছোট চাচ্চুর কথায় বাধা দিয়ে নেহা বলতে থাকে, আরে না ছোট চাচ্চু, এসব তুমি কি বলছো? আমি কি এখনো বাচ্চা আছি নাকি? আমার এই সব কিছু এখন আর একদমই ভালো লাগে না। আমি সিম্পলি লাইফ লিড করতে চাই। সেটা বললে তো আমরা মানছি না, কারণ বছরের এই একটা দিনই আমরা সবাই মিলে একটু আনন্দ উল্লাস করি, আর সেটাকে যদি তুমি করতে না দাও তাহলে তো এটা আমাদের জন্য শুভকর নয়। কিন্তু ছোট চাচু, অনেকগুলো টাকা পয়সা নষ্ট হবে এতে। শুধু শুধু
টাকা নষ্ট করার দরকার আছে কোনো? আর বাবা, টাকা পয়সা নিয়ে তুই কেন চিন্তা করছিস? সারা জীবন তো পরিশ্রম করেছি, এত টাকা পয়সা কার জন্য উপার্জন করেছি? তোরাই তো আমাদের সব। তোদের জন্য যদি একটু ইনভেস্ট করতে না পারি, তাহলে আর কি লাভ আছে এত টাকা পয়সা ইনকাম করে? হ্যাঁ বড় ভাইজান, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমাদের সন্তানেরাই তো আমাদের সব, তাদের জন্যই তো। আর আমাদের এত পরিশ্রমের ফল যদি আমাদের সন্তানেরা ভোগ করতে না পারে, তাহলে কি লাভ আছে এত পরিশ্রম করে? তবে হ্যাঁ, আমার কিন্তু একটা কথা বলার আছে। নেহাপুর এবারের বার্থডেতে যেরকম ড্রেস তোমরা নেহাপুকে গিফট করবে, সেই রকম একটা ড্রেস কিন্তু আমারও চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই তোর আপুর সঙ্গে চলে যাস। আমরা ক্রেডিট কার্ড তোর বড় আম্মুর কাছে দেয়া থাকবে। তোদের যা পছন্দ হয় তাই কিনে নিস। ইয়াহু বড় আব্বু, ইউ আর সো গ্রেট, আই লাভ ইউ বড় আব্বু। ঠিক আছে বাবা, তোদের খুশিতে আমাদের খুশি। তোরা যেভাবে খুশি থাকিস সেটাকে প্রাধান্য দেওয়াই আমাদের কাজ। নাও এবার সবাই খাবারটা শেষ করো। খাবার টেবিলে বসে এত কথা বলতে হয় না। এই বলে নেহা খাবার খেতে লাগলো, আর এদিকে ঠিক তখনই তুর্য গাল ফুলিয়ে দিয়ে বলতে লাগলো, বাড়িতে শুধু মেয়ে মানুষদেরই দাম আছে। ওরা যা চাইবে ওদেরকে তাই দিয়ে দেবে, না চাইলেও পেয়ে যায়। কিন্তু আমি চাইলেও কোনো কিছু পাই না। আরে বাবা, তোর আবার কি চাই? তুই তো ছেলে মানুষ, তোর তো আর নতুন নতুন ড্রেস, জুয়েলারি এসব লাগে না। তাছাড়া আমাদের যা সম্পত্তি আছে তার ভাগ তো তুই পাবি, তাহলে আর সমস্যা কি? ধর, সম্পত্তি দিয়ে আমি কি করব? তোমাদের মেয়েরা তো সবসময় কত রকমের সারপ্রাইজ গিফট পেয়ে থাকে, কিন্তু আমি তো কখনো কোনো কিছু পাই না। সবসময় শুধু একটা কথাই বলো, সম্পত্তি, সম্পত্তি আর সম্পত্তি। সম্পত্তি দিয়ে আমি কি করবোটা কি বলবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারও সারপ্রাইজ গিফট চাই তো? আপনি কি চান বলুন না? আব্বু, আমি খুব ভালো করে জানি ওর কি চাই, কিন্তু ও যেটা চাই সেটা এখন দেয়া যাবে না। ও আগে ভালোভাবে এসএসসিটা পাশ করবে, তারপর যখন কলেজে উঠবে তখন আমি ওই জিনিসটা কিনে দেব। তুর্য বুঝতে পারে নেহা কি বলতে চেয়েছে। আসলে তুর্যর স্বপ্ন একটা বাইক। হ্যাঁ, এই বয়সে প্রত্যেক ছেলেরই যেরকম স্বপ্ন থাকে একটা বাইকের, তুর্যও ঠিক সেরকমটাই। কিন্তু ফ্যামিলির মানুষ কি দিবে নেহাই? তাকে এটা নিতে দিবে না। কিন্তু ফ্যামিলির মানুষ কি দিবে? নেহাই তাকে এটা নিতে দেবে না এখন, কারণ সে এখনো অনেক ছোট। বাইক চালানোর মতো যথেষ্ট বয়স আর অভিজ্ঞতা কোনোটাই তার এখনো হয়ে ওঠেনি। তাই নেহা ঠিক করে রেখেছে তুর্য যখন এসএসসি পাশ করে কলেজে উঠবে তখনই সে নিজের পয়সায় তুর্যকে একটা বাইক কিনে দেবে। ফ্যামিলির একমাত্র ছেলে বলে কথা, তার গুরুত্বই অন্যরকম, যদিও বা ফ্যামিলির বড় সদস্যরা সেরকমটা মনে করে না। এদিকে নদী এই কথাটা বলার পর তুর্য নদীর কথাটা মেনে নিল। মেনে নেওয়া ছাড়া তার কিছু করারও নেই, কারণ সে খুব ভালোভাবেই জানে এখন যদি সে এখানে উল্টোপাল্টা কিছু বলে তাহলে হয়তো তার বাইক পাওয়াটাই হয়ে উঠবে না। একেবারে না পাওয়ার চাইতে দেরিতে পাওয়াটা ভালো। সবাই গল্প করতে করতেই রাতের খাবারটা শেষ করে নিল, আর নিজেদের রুমে গিয়ে শুয়ে পরের দিন সকালবেলা যথাসময়ে ঘুম থেকে উঠে নেহা নাস্তার টেবিলে আসলো। কিন্তু তখনও নাস্তার টেবিলের নাস্তা পৌঁছায়নি, তাই নেহা তার আম্মুকে ডাকতে লাগলো। এই আম্মু আম্মু, নাস্তা কোথায়? আমার তো ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে। নেহার আম্মু ততক্ষণে অসুস্থ শরীর নিয়ে ডলতে ডলতে ডাইনিং টেবিলে এসে পৌঁছালেন, আর অসহায় দৃষ্টি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আসলে বাবা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি নাস্তা বানাতে পারিনি। হ্যাঁ, সেটা ঠিক আছে, না হয় মেনে নিলাম। তুমি আমাকে তো বলতে পারতে। তাছাড়া ছোট আম্মু তো আছে। একদিন তুমি কিচেনে আসতে পারোনি বলে কি আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে নাকি? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। তুই প্লিজ বাইরে থেকে কিছু খেয়ে নিস, আমি বাকিদের জন্য ব্যবস্থা করছি। আর তোর ছোট আম্মুর ব্যাপারটা তো জানিসই। দেখো, জানি বলেই সব সময় এভাবে ছাড় দেওয়া তো যাবে না। এমন তো নয় যে উনি ছোট বাচ্চা, কোনো কাজ করতে জানেন না। প্লিজ বাবা, বড়দের ব্যাপারে এভাবে কথা বলতে হয় না, উনি তোর গুরুজন। ঠিক আছে, আমি কোনো কথা বললাম না। তবে ছোট আব্বু যখন নাস্তার টেবিলে এসে নাস্তা না পাবে তখন কি হবে সেটা তুমি সামলে নিও। নেহা বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরেই নেহার ছোট আব্বু ডাইনিং টেবিলে আসেন নাস্তা করার জন্য, কারণ তিনি একটু পরেই অফিসে বের হয়ে যাবেন।
নেহার আব্বু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এত সকালে ঘুম থেকে উঠতে পারেন না। তবে ওনার অফিস শুরু হয়ে যায় সকাল 8:30টার মধ্যেই। সেই জন্যেই নেহার ছোট চাচ্চু সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসে চলে যান। তিনি নাস্তার টেবিলে এসে দেখতে পান টেবিলে কোনো নাস্তা দেওয়া নেই। কিচেনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পান সবেমাত্র নেহার আম্মু নাস্তা রেডি করছে। তিনি তখন নেহার আম্মুকে বলতে থাকেন, কি ব্যাপার ভাবি, আজ এত লেট হলো কেন? আসলে ভাই, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তোমার শরীর খারাপ, তাহলে তুমি তুলির আম্মুকে বললে না কেন নাস্তা বানাতে? ও তো সারাদিন বাড়িতে বসেই থাকে। সকালবেলা একটু নাস্তা বানালে কি এমন ক্ষতি হয়ে যেত? আরে ভাই, ছেড়ে দাও না। ও সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, তাছাড়া রান্না করার অভ্যাস তো নেই ওর। তো কি হয়েছে, তাই বলি কি একবেলা বাড়ির মানুষগুলোর জন্য নাস্তা বানাতে পারবে না? দেখো ভাবি, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এভাবে এতটা ছাড় দিও না। ওর ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন অন্তত নিজের সংসারটা গুছিয়ে নিক। আরে ভাই ঠিক আছে, সে যখন সময় হবে না হয় করে নেবে। এখন যতদিন আমি আছি আমি সবটা গুছিয়ে নিতে পারবো। এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি টেবিলে গিয়ে বসো, আমি 2 মিনিটেই নাস্তা দিচ্ছি। এই বলে নেহার আম্মু ওনার দেবরকে কিচেন থেকে বের করে দিলেন। উনি নাস্তার টেবিলে এসে বসলেন। কিছুক্ষণ পর নেহার আম্মু ওনাকে নাস্তা দিলে উনি খেতে শুরু করেন। ঠিক ওই মুহূর্তেই তুলি, তুর্চু আর তাদের আম্মু নাস্তার টেবিলে এসে বসে নাস্তা টেবিলের নাস্তা দেখতে না পেয়ে তুলির আম্মু একটু রেগে যান আর বলতে থাকেন, কি ব্যাপার ভাবি, তোমাকে না আমি বলেছিলাম আজ আমাকে একটু বাইরে যেতে হবে, তাই তাড়াতাড়ি একটু আমার নাস্তাটা তৈরি করে দিতে, কিন্তু এখানে তো কোনো খাবারই দেখতে পাচ্ছি না টেবিলে। নিজের স্ত্রীর এরকম আচরণে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যান তুলির আব্বু। তাই তিনি চেঁচিয়ে নিজের স্ত্রীকে বলতে থাকেন, তুমি কি বড় ভাবে কি নিজের চাকর ভেবেছো নাকি? উনি অসুস্থ, তুমি তো একটা বার নিজের খাবারটাও তৈরি করে নিতে পারতে। নাকি এইটুকু কাজ করার মতো শক্তি তোমার শরীরে নেই? ওরে বাবা, তোমার ভাবিকে একটু আমায় নাস্তা বানিয়ে দিতে বললাম, তার জন্য বুঝি তোমার শরীরে ফুসকা পড়ে গেল? এই একদম চুপ করো তুমি। সকালবেলা তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার অফিসে যেতে হবে, লেট হচ্ছে। তখনই তাদের দুজনকে থামিয়ে দেওয়ার জন্য কিচেন থেকে বের হয়ে এসে নেহার আম্মু বলতে যাবেন, আরে বাবা, কে শুরু করছো তোমরা? একটু বসো, আমি দিচ্ছি এক্ষুনি। এই বলে তিনি আবারও কিচেনে চলে যান আর সবার জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে নেহার ছোট চাচা নাস্তা শেষ করে অফিসে বের হয়ে গেলেন। নেহা ভার্সিটিতে এসে ক্যান্টিন থেকে নাস্তা করে নিল আর তারপরেই ক্লাসের ঘন্টা পড়ে যাওয়াতে সে ক্লাস নিতে নীলদের ক্লাসে চলে আসলো। আজ ক্লাসে ঢুকেই নেহা পুরোই হতভম্ব। একদম প্রথম সারির বেঞ্চে বসে আছে। তাকে দেখেই নেহা বলতে লাগলো, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। আজ সূর্য মামা কি পশ্চিম দিক থেকে উঠেছিল নাকি স্বপ্ন দেখছি? কোনো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। নেহা কথাটা নীলের দিকে তাকিয়ে ব্যঙ্গ সুরে বলে। ক্লাস ভর্তির স্টুডেন্ট আর নীল খুব ভালোভাবে বুঝতে পারে তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে, কিন্তু ক্লাস টিচার বলে কথা তার সঙ্গে গায়ে পড়ে তো আর ঝগড়া করা যায় না। তাই সে এটা মুখ বুজে সহ্য করে নিল আর মনে মনে ভাবতে লাগলো নেক্সট টাইম তারও সুযোগ আসবে আর সে এই কথাটার প্রতিশোধ নিয়েই ছাড়বে। নীল যখন নেহার কথার প্রতি উত্তর করলো না, তখন নেহা আর নীলকে খোঁচা দিয়ে কিছুই বলল না। সে চুপচাপ ক্লাস করাতে শুরু করলো আর নীল সহ ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে মনোযোগ দিল। এভাবে সেদিনের দিনটা ভালোই কেটে গেল। তবে ঝামেলাই তো একটু হয়েই ছিল, সেটা হলো নীল বরাবরই পড়াশোনায় একটু দুর্বল। তাই নেহা নীলকে যখন ক্লাসের পড়া জিজ্ঞাসা করেছিল, নীল ঠিকঠাক উত্তর দিতে পারেনি। অবশ্য তার জন্য নেহা নীলকে কথা শোনাতেও ছাড়েনি। কি ব্যাপার? চাপায় তো কেউ হারাতে পারে না, তাহলে পড়াটা ঠিক মতো পারেন না কেন? ম্যাডাম, আমি পড়া মনে রাখতে পারি না, তার মানে পড়ি না এমনটা নয়। হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। তবে নেক্সট ক্লাস থেকে আশা করব আপনি অন্যান্য ক্লাসের পড়া ঠিক মতো শিখে না আসলেও আমার ক্লাসের পড়াটা ঠিকঠাক মতো শিখে আসবেন। তা না হলে কিন্তু আগামীকাল থেকে আমার ক্লাসে পড়া শিখে না আসলে ক্যাম্পাসে নি ডাউন করে রাখবো। এই কথাটা নীলকে ভীষণভাবে ইগোতে আঘাত করলো। তারপরেও নীল নেহার কথার কোনো প্রতি উত্তর করলো না।
কারণ সে মনে মনে আজ সিদ্ধান্ত নিয়েছে নেহা যত যাই কিছু বলুক না কেন সে নেহার কথার কোনো উত্তর দেবে না, চুপচাপ সবটা সহ্য করে নেবে। তাই তো নীল ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে শুরু করলো। আর এদিকে নেহা যখন দুইবার নীলকে খোঁচা দিয়ে কথা বলেও কোনো প্রতি উত্তর পেল না, তাই সে আর নীলকে খোঁচা না দিয়েই ক্লাসরুম থেকে ক্লাস শেষ করে চলে গেল। তারপর দিনগুলো এভাবেই চলছিল। একদিন বিকাল বেলা হঠাৎ করেই নীল ভার্সিটি থেকে আসতেই নীলের আব্বু তাকে নিজের রুমে ডেকে নিল আর বলতে লাগলো, নীল, আমাদের সবাইকে আজ একটা ইনভিটেশনে যেতে হবে। তোমরা যাও না আব্বু, আমার কোথাও যেতে ভালো লাগে না, আমি বাসাতেই আছি। না বাবা, এমনটা বললে একদমই হবে না। আমাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে, আর সেখানে তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। কিন্তু আব্বু, বললাম তো আমার কোথাও যেতে ভালো লাগে না, আর কোনো প্রোগ্রাম তো একদমই নয়। আরে বাবা, বললাম তো কোনো এক্সকিউজ শুনবো না। তোমাকে যেতে হবে মানে যেতেই হবে, কোনো কথা নয়। নীল তখন আর কোনো কথা না বলেই তার আব্বুর রুম থেকে বের হয়ে নিচের রুমে চলে গেল। কারণ সে খুব ভালোভাবেই জানে এখন আর তার আব্বুর সঙ্গে তর্ক করে কোনো লাভ হবে না। কারণ তিনি যখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তখন তো যেতেই হবে, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। সন্ধ্যা হতে না হতেই নীলের আম্মু, তার ছোট বোন, তার আব্বু সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে নীলের জন্য অপেক্ষা করতে লাগলো। নীল নিজের রুমে বসে মনে মনে ভাবছিল কোথায় যাবে আর কোথায় যাওয়ার জন্যেই বা তার আব্বু এভাবে এত প্রেশার দিচ্ছে। এরকমটা তো কখনোই করে না। এসব চিন্তা করতে করতেই নীলের আম্মু তার রুমে আসলো। নীল এভাবে বসে আছে সেটা দেখে তিনি বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, আমরা সেই কখন থেকে রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছি, তুই এখনো আসছিস না কেন? তাড়াতাড়ি আয় না, লেট হয়ে যাবে তো। আম্মু, আমার না গেলে হয় না? আরে না বাবা, তুই তো শুনতে পেলি তোর আব্বু কি বললো, সবাইকে যেতে হবে। তোর আব্বুর কোন এক বন্ধুর মেয়ের বার্থডে ইনভিটেশন। তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, আমরা সবাই ড্রয়িং রুমে তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আম্মু, ঠিক আছে, যাও, আমি আসছি 10 মিনিটে। এই বলে নীল তার আম্মুকে রুম থেকে বের করে দিল। তারপর আলমারি খুলে একটা ব্ল্যাক কালারের স্যুট পরে নিল, সেই সঙ্গে ম্যাচিং করা সানগ্লাস আর হাতে একটা ঘড়ি। এতেই অনন্য রকম সুন্দর লাগছে নীলকে। আসলে ছেলে মানুষ এরকমই, তাদেরকে খুব একটা বেশি সাজুগুজু করতে হয় না, সিম্পলি ভালো একটা ড্রেস আর চুলটা ঠিক করে আসলেই তাদেরকে হেব্বি লাগে। তাছাড়া নীল এমনিতেই দেখতে অনেকটাই সুদর্শন, তাই তার সঙ্গে যে কোনো কালারের কাপড়ই স্যুট করে যায়। নীল রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই তার ছোট বোন তাকে টিটকিরি দিয়ে বলতে লাগলো, আরে ভাইয়া, তোকে আজ দেখতে যা লাগছে না, যে কোনো মেয়ে দেখলেই তোর প্রেমে পড়ে যাবে। এটা আবার নতুন কি? তুই তো জানিসই ভার্সিটিতে কত মেয়েরা আমার পেছনে লাইন মারে, কিন্তু এসবে পাত্তা তো টাইম আমার নেই। হ্যাঁ, তুই দিবি কেন? তোর জন্য তো ঐশ্বরিয়া রায় এসে বসে রয়েছে, তুই তো তার সঙ্গে লাইন মারবি। অন্য কোনো মেয়েকে পাত্তা দিয়ে কেন নিজে দুর্নাম বাড়াবি? এখনই মাঝখান থেকে নীলের আম্মু তাদের দুই ভাই বোনকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আরে বাবা, তোদের দু ভাই বোনের এসব ফালতু কেচাল বন্ধ কর। অলরেডি 7টা বেজে গেছে, আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। এবার তো বাসা থেকে বের হও, তা না হলে কিন্তু আবার তোর আব্বু রাগারাগি শুরু করে দিবেন। এই বলে নীলের আম্মু ওনার দুই ছেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হলেন। গেটের সামনেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ড্রাইভার। তারা চারজনে গাড়িতে উঠে বসলো, আর তারপরে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। প্রায় আধা ঘন্টা পর গাড়িটা এসে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে শহরের কোনো বড়লোক ব্যবসায়ীর বাড়ি এটা, কারণ ব্যবসায়ী মানুষ ছাড়া এত টাকা খরচ করে কেউ এত ডিজাইনার এক্সপেন্সিভ বাড়ি বানায় না, যেমনটা নীলদের বাড়ি। কারণ নীলের আব্বুর শহরের নামকরা 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন, তাই তারাই সাহস রাখে এত সুন্দর ডিজাইনার এক্সপেন্সিভ বাড়ি বানানোর। নিজের পুরো পরিবার গাড়ি থেকে নামতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে তাদের সাদর সম্ভাষণ জানালো। নীল এবং তার বোন রূপা ওনাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো, আর তারপরেই ওই ভদ্রলোক তাদেরকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে চলে গেলেন। তাদের আবার আপ্যায়নের ব্যবস্থা করলেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। এদিকে রাত প্রায় 8টার মতো বেজে গেল। নেহার আব্বু সবাইকে ড্রয়িং রুমে ডেকে নিলেন, আর এদিকে নেহা তখনও নিজের রুমে বসে রেডি হচ্ছে। মেয়ে মানুষ বলে কথা,
তাদের সাজুগুজু করতে দিলে সারা দিনেও শেষ হবে না এমন অবস্থা। নেহারও ঠিক সেই অবস্থায়, যদিও পার্লার থেকে মেয়েরা এসেছিল তাকে সাজুগুজু করানোর জন্য, কিন্তু সে অন্যের হাতে সাজুগুজু করতে সেরকম একটা কমফোর্ট ফিল করে না। তাই সে ওই মেয়েদেরকে পেমেন্ট করে পাঠিয়ে দিয়ে নিজেই ড্রেসিং টেবিলের সামনে বসে গেল নিজেকে তৈরি করতে। তবে নিজেকে তৈরি করতে গিয়ে কতটা সময় চলে গেল সেদিকে কোনো খেয়াল নেই নেহার। কেক কাটার সময় প্রায় হয়ে এসেছে, তাই নেহার আম্মু নিজেই নেহাকে ডাকতে আসলেন। কি ব্যাপার মা, তুই এখনো রেডি হসনি? এই তো আম্মু, আমার প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট, তোমরা যাও, আমি আসছি। আরে বাবা, তুই তো 5 মিনিট করতে করতে রাত 8টা বাজে ফেলেছিস। এবার অন্তত নিচে আয়, সমস্ত গেস্টরা চলে এসেছে, সবাই ওয়েট করছে। তখনই নেহা একটু রেগে গিয়ে জোরালো গলায় বলতে লাগলো, আরে বাবা, বললাম তো যাও, আমি আসছি। মেয়ে রেগে গেছে এটা বুঝতে পেরে নেহার আম্মু আর কোনো কথা না বলেই সেখান থেকে ড্রয়িং রুমে চলে গেলেন। তারও প্রায় 10 মিনিট পর নেহা রেডি হওয়া কমপ্লিট হলে নেহা রুম থেকে বের হয় আর ড্রয়িং রুমে চলে আসে। এদিকে ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে বোরিং ফিল করায় নীল তার ছোট বোন রূপাকে নিয়ে বাইরের দিকে হাঁটতে চলে আসে। নেহা এসে অনুষ্ঠান শুরু করলো, কেক কাটলো, একে একে সবাইকে কেক খাইয়ে দিল। এদিকে ততক্ষণে নীল আর তার ছোট বোন রূপাও ড্রয়িং রুমে প্রবেশ করে ততক্ষণে সবাইকে কেক খাওয়ানো শেষ হয়ে গেছে। হুট করেই নেহা লক্ষ্য করে নীলকে, সেখানে সে একটু অবাক হয়। নীলের দিকে এগিয়েই যাচ্ছিল, ঠিক তখনই নেহার আব্বু তাদের সামনে এসে দাঁড়ায় আর নেহাকে বলতে থাকে, নেহা, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু আসবে, তার ফ্যামিলি নিয়ে, এই হলো তাদের ছেলে মেয়েরা, ওদের সঙ্গে পরিচয় হয়ে নাও। এই হলো নীল আর তার ছোট বোন রূপা। ও আচ্ছা আব্বু, ঠিক আছে, তুমি যাও, আমি ওদের সঙ্গে কথা বলে নেব। এই বলে নেহা তার আব্বুকে সেখান থেকে পাঠিয়ে দিল আর তারপরে সে নীলের সঙ্গে কথা বলতে শুরু করলো। কি ব্যাপার, সমস্যা কি তোমার? তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো কেন? মাথা খারাপ হচ্ছে আপনার? আমি যদি জানতাম এটা আপনার বাড়ি, তাহলে তো আমি কখনো এখানে আসতাম না। আরে বাহ, একটা মানুষের বার্থডেতে চলে এসেছো আর এখন কিনা বলছো তুমি জানতেই না যে এটা আমার বাড়ি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনতে পেয়েছেন। আমি যদি জানতাম এখানে আপনার বার্থডে প্রোগ্রাম হচ্ছে, তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমার আব্বু তো শুধু আমাকে বলেছিল ওনার এত বন্ধুর মেয়ের বার্থডে প্রোগ্রাম, তাই তো এসেছিলাম। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, যাও এখন গান্ডে পিণ্ডে গিলে চুপচাপ এখান থেকে চলে যাও। কোনো প্রকার সিন ক্রিয়েট করার দুঃসাহসটাও দেখিও না, এই বলে দিলাম। ঠিক ওই মুহূর্তেই নীলের আব্বু আম্মু দুজনে সেখানে উপস্থিত হন আর তখনই তারা নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার নেহা মামুনি, তুমি কি আমার ছেলেকে চেনো নাকি? মানে তোমরা দুজনে যেভাবে কথা বলছিলে, দেখে মনে হচ্ছে তোমরা একে অপরকে আগে থেকেই চেনো। না মানে আসলে আঙ্কেল, আপনার ছেলে যে ভার্সিটিতে পড়াশোনা করে আমি সেই ভার্সিটিতেই লেকচারার হিসেবে নিউলি জয়েন করেছি। এটা শুনেই হাসি মুখে নীলের আব্বু নেহাকে বলতে থাকেন, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো এটা খুব ভালো খবর। যাই হোক, তুমি যেহেতু আমার ছেলের ভার্সিটির নতুন লেকচারার, তাহলে আমি এখন থেকে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিকই বলেছেন। আপনার ছেলেকে আমি দেখে রাখবো। আপনার ছেলের ব্যাপারে আপনাকে কখনো কোনো টেনশন করতে হবে না। প্রতিটি কথার অর্থ নীল খুব ভালোভাবেই বুঝতে পারছিল, তাই সে তার আব্বুকে বলতে লাগলো, আরে আব্বু, তুমি ওনাকে কেন এসব কথা বলছো? উনি আমার টিচার হন, আমার বডিগার্ড নয়। তাছাড়া আমি এখন যথেষ্ট বড় হয়েছে, আমি নিজে গার্ড করতে পারি, তাই কারণ আমাকে গার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেহা খুব ভালোভাবে বুঝতে পারলো আর নীল তাকে তিরস্কার করে এই কথাটা বলেছে, কিন্তু নেহাও ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়। সে শুধুমাত্র সুযোগের অপেক্ষা করতে লাগলো কখন সে নীলকে এই কথাটার প্রতি উত্তর দেবে। তবে সেটা সুযোগ আসবে কি আসবে না সেটা তো সময়ের অপেক্ষা মাত্র। এদিকে তখনই আবারও নীলের আব্বু নেহাকে বলতে থাকে, আর শুনো না মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তুমি নীলদের ক্লাসে কোন সাবজেক্ট পড়াও? এই তো আঙ্কেল, ফিজিক্স। কেন, কি হয়েছে? এই তো আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। আসলে আমার ছেলেটা ফিজিক্যালি খুব দুর্বল, তাই আমি চাই এখন থেকে তুমি আমার ছেলেকে টিউশন পড়াবা। কিন্তু আঙ্কেল, আমি তো বাইরের কোনো স্টুডেন্টকে টিউশন পড়াই না। এই বলেন নেহা এই কথাটা এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যেতে পারল না, কারণ পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল নেহার আব্বু। তাই তখনই নেহার আব্বু নেহাকে বলতে থাকে, আরে বাবা নীল, তো
আর আমাদের বাইরে ছেলে নয়। ওর বাবার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। ও আমার খুব কাছের বন্ধু। তাই ওকে তোর একটু কষ্ট করে হলেও পড়াইতেই হবে, কারণ ছেলেটাকে পড়াশোনা শেষ করিয়ে ভালো একটা পজিশনে নিয়ে যাবে, এটা আমার বন্ধুর অনেক দিনের স্বপ্ন। কিন্তু বাবা, সারা শহরে ভালো ভালো টিউশন টিচারের কোনো অভাব নেই, সেখান থেকে কোনো একজনকে বেছে নিলেই তো হয়। এসব ঝামেলার মধ্যে আমাকে জড়ানোর কি আছে বলো? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিকই বলেছেন। আপনাকে আমি ওইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না। এমনিতে আমার টিউশন টিচার আছে, প্লিজ আপনি আবার এসব কিছুর জন্য আমাকে ভুল বুঝবেন না। হ্যাঁ আব্বু, ছেলেটা একদম ঠিক কথাই বলেছে। আমি এসব ঝামেলার মধ্যে একদম নিজেকে জড়াতে চাই না। সারা বাংলাদেশে অনেক টিউশন টিচার আছে, তাদের টিউশন পড়ানোর প্রয়োজন। তারা তো ভালো একটা টিউশন খুঁজে পায় না। যারা টিউশন পড়াতে ইচ্ছুক তাদেরকে দিয়ে টিউশন পড়ানো হোক। আরে বাবা, আমি বুঝতে পারছি না তোর এই একটা ছেলেকে পড়াতে সমস্যাটা কোথায়। আমি ড্রাইভারকে বলে দিব, সে প্রতিদিন ভার্সিটি ছুটি হওয়ার পর তোকে নিয়ে ওদের বাড়িতে চলে যাবে। তারপর তুই ওকে পড়ানো শেষ করে বাসায় ফিরে আসবে। প্রয়োজন হলে আমি তোকে প্রতি মাসে 20,000 টাকা এক্সট্রা হাত খরচের জন্য দিব। আরে না বন্ধু, তোকে কেন দিতে হবে? আমি নিজেই প্রতি মাসে 30,000 টাকা করে দেব নেহা মামুনিকে, আমার ছেলেকে টিউশন পড়ানোর বেতন। প্লিজ স্টপ দিস কমিটমেন্ট। আমি এখানে মাছের বাজার নিয়ে বসে নেই যেভাবে মার্কেটিং করা হচ্ছে। আমার কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আমি কাল থেকে প্রতিদিন ঠিক 40 মিনিট সময় পড়াবো। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর নীল ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ সে কখনোই নেহার কাছে টিউশন পড়তে চায় না। ক্লাসে 40 মিনিট সময় সহ্য করতে পারে না, তার উপর আবার বাসায় এসে টিউশন পড়া। এটা তো একেবারে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু তার আব্বুর মুখের উপর কথা বলার সাহসও তার নেই। যদিও সে বারবার সাহস নিয়ে নিষেধ করছিল, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত যখন হয়েই গেছে, নেহা নিজেই সিদ্ধান্ত দিয়েছে যে সে নীলকে প্রতিদিন 40 মিনিট করে টিউশন পড়াবে। এখন তো আর এখানে কথা বলেও কোনো লাভ হবে না। তাই নীল মুখ কালো করে ওই বাড়ি থেকে বের হয়ে চলে গেল, গাড়িতে বসে রইল, খাবারও খেলো না। এদিকে নীলের আব্বু আম্মু আর তার ছোট বোন খাবার খেয়ে নেহার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে গাড়িতে এসে দেখতে পেল নীল মুখ কালো করে গাড়িতে বসে আছে। তখনই তার ছোট বোন তাকে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? তোর কিছুই বুঝতে পারলাম না। এইভাবে এখানে এসে চুপচাপ বসে আছিস কেন? আচ্ছা, আমি বুঝতে পারি না, আমার আব্বা আম্মু কি শুধু পড়াশোনা ছাড়া আর কোনো কিছু বলছে না নাকি? এখানে ইনভিটেশন এসেছেন, এখানে এসে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আরে ভাইয়া, আব্বুর পরে আমাদের সমস্ত ব্যবসার দেখাশোনা তো তোকেই করতে হবে। তাই তোকে তিনি পারফেক্টভাবে তৈরি করতে চাইছেন। আব্বু কোনো রিস্ক নিতে চান না, আর সেজন্যই তো তোর পড়াশোনার প্রতি তিনি এতটা গুরুত্ব দেন। কই, আমার পড়াশোনার ক্ষেত্রে তো তিনি এতটা গুরুত্ব দেন না। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আমি ছেলে মানুষ, আমি কিছু একটা করে নিজের জীবনটা চালিয়ে নিতে পারবো। কিন্তু তুই মেয়ে মানুষ, তোর নিজের পায়ে দাঁড়ানোটা, নিজের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করাটা খুবই প্রয়োজন। আরে না ভাইয়া, আমি সেসব কিছু নিয়ে চিন্তা করি না। আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব, জামাইয়ের ঘরে বসে বসে খাবো, বিন্দাস লাইফ। দুর্বল, আমি কারে কি বলি, এ তো আমার কথার কোনো বার্তাই দিল না। এই বলে নীল মুখ বাঁকিয়ে অন্য পাশ ফিরে বসে রইল। একে একে সবাই গাড়িতে উঠে বসলো, আর ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণের মধ্যেই সবাই বাড়িতে পৌঁছে গেল। নীল গাড়ি থেকে নেমেই হন হন করে বাড়ির ভেতর ঢুকে সোজা নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। অন্যান্য সবাই খুব ভালোভাবে বুঝতে পারলো নীল কেন এমনটা করেছে, কিন্তু নীলের আব্বু তার এসবের কোনো পাত্তা দিল না। তিনি সবাইকেই এই ব্যাপারটা এড়িয়ে যেতে বললেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন এখন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামালে বা কোনো প্রশ্রয় দিলে কোনো ভালো কিছু হবে না। তাই এই ব্যাপারটাকে যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। এর পরের দিন যখন নীল ভার্সিটিতে গেল, ক্যাম্পাসে বসে সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, তখনই নেহা ভার্সিটিতে আসে। আজ নীল একটু আগে ভাগেই চলে এসেছিল নেহার সঙ্গে কথা বলবে বলে। নেহা ক্যাম্পাসের প্রবেশ করা মাত্রই নীল তার বন্ধুদের আড্ডা থেকে উঠে গিয়ে নেহার সামনে দাঁড়ালো, আর নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সমস্যাটা কি আপনার? সমস্যা কি আপনার? আপনি এটা করে আমাকে টিউশন পড়ানোর জন্য রাজি হয়ে গেলেন কেন? ওরে কানার বাচ্চা কানা, সমস্যা আমার নয়, সমস্যা তোর 14 গোষ্ঠীর। হ্যালো, এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। আর কাকে বলছি সেটাও খুব ভালো করে জানি। তাই আমাকে জ্ঞান দিতে আসিস না। আমাকে কেউ জ্ঞান দিলে এটা আমার একদম ভালো লাগে না। তাহলে আপনিও ধীরে ধীরে করে আমাকে পড়ানোর জন্য রাজি হয়ে গেলেন কেন? আমার ইচ্ছে হয়েছে, রাজি হয়েছি। আর তুই আমার কাছে টিউশন পড়বি না এটাই শেষ কথা। এখন চুপচাপ আমার চোখের সামনে থেকে সরে যা। তা না হলে কিন্তু আজকেই এই ভার্সিটিতে তোর শেষ দিন হবে। হলে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজেও পড়াশোনা করতে চাই না। পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। ভার্সিটি থেকে বের করে দিলে বাসায় বসে কটা দিন শান্তিতে কাটাতে পারবো। তুই তো আচ্ছা মানুষ, তোর লজ্জা শরম কোনো কিছুই নেই। তুই সর আমার চোখের সামনে থেকে। আমি তোর সঙ্গে কোনো কথাই বলতে চাইছি না। এই বলে নেহা নীলকে পাশ কাটিয়ে নিজের কেবিনে চলে গেল। সেদিন ভার্সিটি ছুটি হতেই নীল তার বন্ধুদেরকে নিয়ে লেকের পাশে আড্ডা দিতে চলে গেল। এদিকে নেহা ভার্সিটি থেকে বের হওয়ার পর ড্রাইভারকে নীলদের বাড়িতে নিয়ে আসতে বলল। নেহা এর আগে কখনোই নীলদের বাড়িতে আসেনি, তাই তার রাস্তাঘাট কোনো কিছুই চেনা নেই। তাই সে ড্রাইভারকে দিয়ে তার আব্বুর কাছ থেকে নীলের বাড়ির ঠিকানা নিয়ে রেখেছিল। নেহা খুব ভালোভাবেই জানতো নীলের কাছে তাদের বাড়ির ঠিকানা চাইলে সে কোনোভাবেই দিবে না। তাই তার বাবার দেওয়ার ঠিকানা অনুযায়ী ড্রাইভারকে নিয়ে চলে আসলো। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই নীলের ছোট বোন রূপা এসে দরজা খুলে দেয়। নেহাকে দেখেই রূপা বলতে লাগলো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? হাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এসো ভিতরে আসো। এই বলে রূপা নেহাকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে বসতে দিয়েই রূপা তার আম্মুকে ডাকতে শুরু করলো। রূপার ডাক শুনে নীলের আম্মু ড্রয়িং রুমে চলে আসলো। নেহাকে দেখেই তিনি নেহার সঙ্গে গল্প করতে শুরু করে দিলেন। কেটে গেল প্রায় 10 মিনিট। তখনই নেহা নীলের আম্মুকে বলতে লাগলো, আন্টি আপনার ছেলে কোথায়? আমি তো ওকে পড়ানোর জন্য এসেছিলাম। এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আমার ছেলেকে টিউশন পড়াতে এসেছো। ও তো এখনো বাসায় আসেনি। তুমি একটু ওয়েট করো, আমি ওকে ফোন দিচ্ছি। দেখি ও কথায় কোন রাজকার্য করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই বলে নীলের আম্মু নিজের রুমে চলে গেলেন নীলকে ফোন করার জন্য। এদিকে রূপা ততক্ষণে নেহার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসে। নেহা যদিও প্রথম দিন নাস্তা খেতে চাইছিল না, কিন্তু পরক্ষণের জোরাজুরিতে সে খেতে বাধ্য হলো। নাস্তা খাওয়া শেষ হলে নীল বাড়িতে ঢুকে নেহাকে দেখে সে এমনভাবে নেহার দিকে তাকিয়ে থাকে যেন নেহার এই বাড়িতে আসাতে তার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু নেহা সেদিকে কোনো পাত্তা দিল না। সে এখানে নীলকে টিউশন পড়াতে এসেছে, টিউশন পড়ানো শেষ হলেই এখান থেকে চলে যাবে। এদিকে নীল ইচ্ছে না থাকা সত্ত্বেও বই নিয়ে নেহার সামনে বসতে হলো। নীল আসার পরপরই নেহা তাকে পড়াতে শুরু করে দেয়। নীল আস্তে আস্তে পড়তে শুরু করে। প্রথমে তো মনে মনে ভেবেছিল নেহা প্রচন্ড রাগী বদমেজাজি, তাই পড়াশোনার ক্ষেত্রেও হয়তো খুবই মেজাজ দেখাবে। কিন্তু পরক্ষণেই নীল বুঝতে পারলো নেহা আসলেই মানুষটা মন থেকে অতটাও রাগী নয়, কারণ প্রত্যেকটা বিষয় নীলকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। খুবই ধৈর্য সহকারে সে প্রত্যেকটা বিষয়ে নীলকে দেখিয়ে দেয়, যে বিষয়টা নীলকে খুবই ইমপ্রেসড করে। তবে নীল সেটা আদেও প্রকাশ করলো না, সে তার মতো করেই পড়া শেষ করলো। এদিকে নীলের পড়া শেষ হলে নেহা সেখান থেকে সোজা নিজের বাসায় চলে আসে। এরপর থেকে এভাবেই চলতে লাগলো দিনগুলো। নেহা প্রতিদিনই ভার্সিটি ছুটি হওয়ার পর নীলদের বাসায় চলে যেত তাকে টিউশন পড়াতে। এদিকে প্রতিদিন বাসায় এসে এত সুন্দর করে নীলকে পড়া বুঝিয়ে দেওয়া, অপরদিকে আবার ভার্সিটিতে গিয়ে সেই রূঢ় আচরণ করা নীলকে ভীষণ রকমভাবে ভাবিয়ে তুলছিল। কোনটা আসল নেহা সেটা বুঝতেই পারছিল না। তাই তো নীল আজ মনে মনে ঠিক করে রাখলো আজকে যখন নেহা তাকে পড়াতে আসবে তখন সে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। যেমন চিন্তা তেমনি কাজ। নেহা আজ যখন নীলকে পড়াতে আসে তখনই নীল বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, কোনটা আসলে আপনি? হঠাৎ করেই নীলের এমন প্রশ্নে ভীষণ রকম চমকে যায় নেহা, আর সে নীলকে বলতে থাকে, নীল, তুমি কি বলতে চাইছো? আমি তোমার কথার কিছুই বুঝতে পারলাম না। না মানে আসলে আমি তো আপনাকে এটা বলতে চাইছিলাম যে আপনি যখন ভার্সিটিতে থাকেন তখন তো প্রচণ্ড মেজাজ দেখান, আর যখন বাসায় আমাকে পড়াতে আসেন দেখি মনে হয় আপনার মতো শান্ত শিষ্ট ভদ্র মেয়েই হয় না। এখন আসলে আপনি কোনটা সেটা যাচাই করতে ভুলে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি আমাকে একটা কথা বলো,
আমার ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? কেন তুমি আমাকে এত জানতে চাও? জানি না ম্যাডাম, তবে মিথ্যে কথা বলবো না, ইদানিং কেন জানি আপনার প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে। জানি না আপনার প্রতি আমার এই ফিলিংসকে বিজ্ঞানের ভাষায় কি বলে। নীল, কন্ট্রোল ইউর ইমোশনস। এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো। আমি এখানে তোমাকে টিউশন পড়াতে এসেছি, কোনো ইমোশনাল ড্রামা দেখতে নয়। প্লিজ ম্যাডাম, বিলিভ মি, আমি কোনো ইমোশনাল ড্রামা করছি না, যা সত্য তাই বলছি। আর যদি একবারও এসব ফালতু কথা বলেছো, তাহলে কাল থেকে আমি তোমাকে পড়াতেই আসবো না। আর সামনেই তোমার ফাইনাল ইয়ারের এক্সাম আছে, এটা ভুলে যেও না কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমি আপনার বিরুদ্ধে কি কখনোই কিছু করব না, শুধুমাত্র আমার ফিলিংসগুলো আপনাকে বললাম, এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। আর কোনো কথা না বলেই পড়ার বই খুলল নীল, আর তারপরেই নেহা তাকে পড়া দেখিয়ে দিতে শুরু করলো। এভাবেই চলছিল দিনগুলো। কিন্তু ইদানিং নীল অনেকটাই বেশি দুর্বল হয়ে যাচ্ছে নেহার উপর। নেহার দুই রকম ব্যবহার নীলকে অনেকটাই নেহার প্রতি দুর্বল করে তুলেছে। তবে নেহা কি আদেও দুর্বল কিনা সেটা এখনো জানা যায়নি। আর সেই বিষয়টাই জানার জন্য আপনাদেরকে আমার সঙ্গে গল্পের শেষ পর্যন্ত যেতেই হবে। তো ভিউয়ার্স, কি হয় চলুন দেখা যাক। দেখতে দেখতে নিজের ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়ে গেল। নীল পরীক্ষাগুলো দিচ্ছে আর প্রতিদিনই নেহা তাকে পড়াতে আসতো। খুব সুন্দরভাবে প্রত্যেকটা পড়া বুঝিয়ে দিত। ভালোভাবেই নীলের পরীক্ষা শেষ হলো। দেখতে দেখতে তার রেজাল্টও বের হলো। নীল খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তাদের বাড়িতে আজ খুশির জোয়ার। নীলের বাবা সারা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ছেলের ভালো রেজাল্ট করা উপলক্ষে। তবে এই ভালো রেজাল্ট করার পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, তাকে কিন্তু তিনি ভুলে যাননি। তিনি নিজের হাতে মিষ্টি কিনে নেহাদের বাড়িতে চলে আসেন। নেহা তখন নিজের রুমের ব্যালকনিতে বসে একটা উপন্যাস পড়ছিল। নীলের আব্বু নেহার রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে নেহা তখন ব্যালকনি থেকেই বলতে থাকে, আসো, ভিতরে আসো, দরজা খোলা আছে। নেহার কণ্ঠস্বর শুনে নীলের আব্বু রুমের ভিতর প্রবেশ করেন। নেহাকে কোথাও দেখতে না পেয়ে তিনি বুঝতে পারেন নেহা হয়তো ব্যালকনিতে আছে, তাই তিনি নিজেই ব্যালকনিতে চলে আসেন। নেহা নীলের আব্বুকে দেখা মাত্র উঠে দাঁড়ালো, সালাম করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি এসেছেন, তাই তুমি বলে ফেললাম। ইটস ওকে, কোনো ব্যাপার না মা, এই সব কিছু হয়েই থাকে। যাই হোক, মিষ্টি খাও। আজ নীলের রেজাল্ট বের হয়েছে, নীল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কি বলেন আঙ্কেল? সত্যি নীল এত ভালো রেজাল্ট করেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, তিনি আমার ফরিয়াদ শুনেছেন। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি নিজেও আল্লাহর কাছে অনেক করেই চাইতাম আমার ছেলেটা ভালোই অনার্সটা কমপ্লিট করুক, তারপরে ব্যবসার দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে আমি আবার অবসরে যাব, আর দায়িত্ব নিতে পারছি না। কি বলেন আঙ্কেল? এইটুকু বয়সে আপনার ছেলের হাতে সমস্ত ব্যবসার দায়িত্ব তুলে দেওয়াটা কি একদম ঠিক হবে বলে আপনার মনে হয়? কি করব মা, তুমি সেটা বলে দাও। সেই ছোটোবেলা থেকে সংসার সামলাচ্ছি, এখন আমি হাঁপিয়ে গেছি আর দায়িত্ব নিতে পারছি না। কিন্তু তাই বলে আপনি আপনার এইটুকু ছেলের ঘাড়ে পুরো ব্যবসার দায়িত্ব তুলে দেবেন? হ্যাঁ মা, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, দেখবে আমার ছেলে ঠিক সামলে নিতে পারবে। আমি তো তার চাইতে আরও অনেক কম বয়সে থেকে ফ্যামিলি দায়িত্ব নিয়েছি, তাহলে সে আমার ছেলে হয়ে এত বড় হয়েও কেন পারবে না? নিশ্চয়ই পারবে, আল্লাহ ভরসা। এই বলে নীলের আব্বু নেহাদের বাড়ির সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন, আর তারপরেই নিজের বাসায় চলে আসলেন। এরপর চলে গেল বেশ কয়েকদিন। ইতিমধ্যেই তিনি পরিবারের সবাইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। যদিও নীল কোনোভাবেই এই সিদ্ধান্তে রাজি হচ্ছিল না, কারণ তার ব্যবসা করতে একদমই ভালো লাগে না। তার চিন্তা ছিল অন্যরকম, সে নিজে কিছু একটা করবে। কিন্তু ফ্যামিলির একমাত্র ছেলে হওয়াতে তার এই স্বপ্ন হয়তো কোনোদিনই পূরণ হবে না, কারণ পরিবারের দায়িত্ব তাকে নিতে হবে। সে ছাড়া এই পরিবারের দায়িত্ব পালন করার জন্যে অন্য কেউ নেই। বাধ্য হয়ে নীলকে ব্যবসায় জয়েন করার সিদ্ধান্ত নিতে হলো। নীলের বাবা ঘটা করে আয়োজন করেই ছেলেকে নিজের অফিসে অভ্যর্থনা জানালেন। অফিস থেকে সেদিন অনেক সুন্দর করে সাজিয়ে তোলেন, আর সমস্ত স্টাফকে সেদিন ইনভাইট করে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেন, সেই সঙ্গে বোনাসেরও ব্যবস্থা করেন। এমন আয়োজনে অফিসের প্রত্যেকটা স্টাফ ভীষণই খুশি হয়। এদিকে নীলকে প্রথম দিন অফিসে নিয়ে আসায় নীলের আম্মু সেদিন প্রথমবারের মতো অফিসে আসেন।
তিনি এই অফিসের মালিকের স্ত্রী হয়েও কখনো সেভাবে অফিসের ভিতরে প্রবেশ করেননি, কারণ ওনার এখানে ঢুকতে একদমই ভালো লাগতো না। তিনি একজন সংসার প্রেমী মানুষ। তিনি সংসার নিয়েই সব সময় ব্যস্ত থেকেছেন। বাইরে কোথায় কি হলো না হলো সেসব ব্যাপারে ওনার কখনোই সেরকম কোনো আগ্রহ ছিল না। এদিকে নীল প্রথমবারের মতো অফিসে এসে কোনো কিছুই সেভাবে গুছিয়ে উঠতে পারছিল না। কোনো কাজই সে নিজে থেকে কমপ্লিট করতে পারছিল না। প্রত্যেকটা কাজেই তাকে কারো না কারোর হেল্প নিতেই হচ্ছিল। তাই নীলের আব্বু নীলকে বলেন, দেখ বাবা, একদম ঘাড় পাবি না, আমি তো আছি তোর পাশে। তুই যতদিন পর্যন্ত ব্যবসা হ্যান্ডেল করতে না পারিস ততদিন পর্যন্ত আমি তোকে সব কিছু দেখিয়ে দেব। তবে তোর নিজের উপর ভরসা রাখতে হবে, হাল ছাড়লে চলবে না। আব্বু, তুমি আমার উপর কেন এটা চাপিয়ে দিতে চাচ্ছ? আমি তো চাইছি না এটা করতে। বাবা, ব্যবসা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আর আমি তো নিজের হাতে এত কষ্ট করে পুরোটা তৈরি করেছি, আর তারপর আমাকে এই পজিশনে আসতে হয়েছে। সেখানে তুই সব কিছুই তৈরি পাচ্ছিস, তারপরেও কেন পিছিয়ে যাচ্ছিস? কারণ আমার এটা একদমই ভাল লাগে না। সেটা তুমি কেন বুঝতে পারছো না? আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই কটা দিন এখানে সময় দে, দেখবি তোর খুবই ভালো লাগবে এখানে। আর তারপর তুই নিজের থেকেই ব্যবসাটাকে আপন করে নিবি। বিশ্বাস না হলে আমার কথাটা তুই মিলিয়ে নিস। নীল তখন তার আব্বুর কথায় ভরসা না করে আর পারল না, কারণ এখানে ভরসা না করে কোনো উপায় নেই। তার ইচ্ছে না থাকলেও তাকে নিয়মিত অফিস করতেই হবে। তাই সে নিজের ইচ্ছের বলিদান দিয়েই অফিসের কাজ করতে শুরু করলো। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। এদিকে নেহার সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর আর তার সেরকম দেখা হয়ে ওঠেনি। তবে মাঝে মধ্যে নেহার মোবাইলে এসে ফোন দিত, তবে খুব একটা কথা নেহার সঙ্গে হতো না। নেহা মেয়েটা একটু অন্যরকম, সে কারোর সঙ্গে গায়ে পড়ে এত কথা বলতে একদমই পছন্দ করে না। নীল যখন তাকে ফোন দিত সর্বোচ্চ 5 মিনিট তার সঙ্গে কথা হতো, তবে নীলের এতে কিছুই হতো না। সে নেহার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো। সেদিন বিকেলবেলা হঠাৎ করেই নীল ফোন দিল নেহাকে, আর বলতে লাগলো, যদি কিছু মনে না করেন, আজ বিকেলে দেখা করবেন আমার সঙ্গে? একটু কোথাও একটা বসে আপনার সঙ্গে কফি খাবো। ঠিক আছে, আজ বিকেলে আমার কোনো কাজ নেই। তুমি চাইলে আমাদের ভার্সিটির পাশেই যে একটা কফি শপ আছে সেখানে চলে আসতে পারো। ঠিক আছে, আমি ঠিক বিকেল 3টায় সেখানে উপস্থিত থাকবো। আপনি কিন্তু সময় মতো চলে আসবেন। এই বলে নীল ফোনটা কেটে দিল। এদিকে নেহা সেদিন বিকালবেলা ভার্সিটি ছুটি হতেই ভার্সিটির সামনের কফি শপে চলে এলো। নীল তখনও সেখানে পৌঁছয়নি। নেহা অপেক্ষা করতে লাগলো নীলের জন্য। প্রায় 15 মিনিট পর নীল সেখানে এসে পৌঁছালো। নেহাকে আগে থেকে এসেই অপেক্ষা করতে দেখে নীল তাড়াতাড়ি নেহার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, সরি ম্যাডাম, আমার জন্য আপনাকে এতক্ষণ লেট করতে হলো। অফিসের কাজ শেষ করে বের হতে একটু দেরি হয়ে গেছে। ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি। তাছাড়া তুমি এখন আর বেকার বসে নেই যে যখন ইচ্ছে হবে তখনই কোথাও একটা চলে যেতে পারবে। এখন তুমি একজন ব্যস্ত মানুষ, এটাই আমাকে বুঝতে হবে। সেরকম কোনো ব্যাপার না ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, আমি অর্ডারটা দিয়ে নেই। আপনি কি খাবেন? কি খাবেন মানে? তোমার সঙ্গে তো শুধু আমার কফি খাওয়ার কথাই হয়েছে। তাছাড়া আমি লাঞ্চ করে নিয়েছি, এখন কফি ছাড়া আর কিছুই খাবো না। আরে ধুর, আমি তো লাঞ্চ করে নেই। ভেবেছিলাম আপনার সঙ্গে একসাথে লাঞ্চ করব। আপনি কাজটা একদমই ঠিক করেননি। তোমার ইচ্ছে হলে তুমি লাঞ্চ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তবে আমি শুধু কফিই নেব। আচ্ছা ঠিক আছে, আপনাকে বসিয়ে রেখে আমি অন্য কিছু খেতে পারবো না। চলুন, দুজন 2 কাপ কফি খেয়ে নেওয়া যায়। এই বলে নীল তাদের দুজনের জন্য 2 কাপ কফি অর্ডার করলো। দুজনেই কফিতে চুমুক দিতে লাগলো, চুপচাপ বসে বসে, কেউ কোনো কথাই বলছে না। তখনই হঠাৎ করেই নেহা নীলকে বলতে লাগলো, কি ব্যাপার? এভাবে চুপচাপ বসে থাকার জন্য এখানে এসেছো নাকি কিছু বলবে? না মানে এই আসলে এই দেখো, একদম এভাবে তোতলাবে না। এসব কিন্তু আমার একদম পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। যা বলার স্পষ্ট ভাষায় বলবে। আসলে ম্যাডাম, আমি একজন মানুষকে ভালোবাসি, কিন্তু তাকে আমি আমার মনের কথাটা বলতেও পারছি না, বোঝাতে পারছি না। এখন আমার কি করা উচিত? তুমি কাউকে ভালোবাসলে সেটা তাকে জানিয়ে দাও। সেও যদি তোমাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই তোমাকে একসেপ্ট করে নেবে। আর যদি তোমায় রিজেক্ট করে দেয় তাহলে তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নাও। বাই দ্য ওয়ে, এসব কথা আমাকে কেন বলছো? ম্যাডাম, আপনি আমার টিচার, তাই আপনার কাছে তো আমি জিজ্ঞাসা করতেই পারি। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেই মানুষটা কে? আছে সে একজন, কিন্তু তাকে আমি আমার মনের কথাটা খুলে বলার সাহস পাচ্ছি না। দেখো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে সেটা বলে দেওয়া উচিত।
তা না হলে কখন আমাদের ভালোবাসার পাখিটা ফুরুত করে অন্যের খাঁচায় ঢুকে যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে কি ম্যাডাম আপনি আমাকে এটা বলছেন যে আমার ভালোবাসার মানুষটাকে আমি এক্ষুনি আমার মনের কথা জানিয়ে দেব? হ্যাঁ অবশ্যই, কেন নয়। বর্তমান সময়কেই কাজের উপযোগী সময় বলে মনে করলেই তুমি জীবনে সফল হতে পারবে। নেহার এমন কথা শুনে নীল বেশ কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপর হঠাৎ করেই বসা থেকে উঠে দাঁড়ালো। ব্লেজারের পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলো, সেখানে একটা রিং রাখা ছিল। রিংটা হাতে নিয়ে নেহার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, Will you marry me? Because I love you. হোয়াট ননসেন্স, এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছো নাকি তুমি? না ম্যাডাম, আমি পাগল হইনি। আমি একদম সম্পূর্ণ সুস্থ আছি এবং যা বলছি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বলছি। তুমি ঠিক নেই সেটা তোমার ব্যবহারেই বোঝা যাচ্ছে। তুমি যত দ্রুত সম্ভব একজন ডাক্তার দেখাও। আমি জানতাম আমার ভালোবাসার কথা শোনার পর আপনি এরকম কিছুই বলবেন, আর সেই জন্যে আমি এতদিন ধরে আপনাকে আমার ভালোবাসার কথা বলিনি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। যেদিন আপনাকে প্রথম আমাদের ভার্সিটিতে দেখেছিলাম সেদিন আপনাকে আমার ভালো লেগেছে। আপনার সৌন্দর্য, আপনার আচরণ সব কিছু আমাকে ভীষণভাবে বিমোহিত করে। এটা হয় না নীল, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার চাইতে বয়সে বড়, আমি তোমার টিচার, আমার সঙ্গে তোমার এসব যায় না। কিসের জন্য আপনি ভয় পাচ্ছেন? সমাজের এই নিয়মকে আপনি জানেন না? একজন শিক্ষিত মানুষও এই কথাগুলো সমাজের নিয়ম তো মানুষেরই তৈরি করা। আমরা যদি এইসব নিয়মকে ভেঙে দেই তাহলে কি হবে? নীল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চাইলেই সব কিছু হয় না, আর আমরা চাইলেই সব কিছু করতে পারি না। সো প্লিজ কন্ট্রোল ইউর ইমোশনস। না ম্যাডাম, অনেক হয়েছে, আর আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ। নেহা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ঠাস করে নীলের গালে একটা চড় বসিয়ে দিল, আর বলতে লাগলো, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে, আর আজ সেটার পাকাপোক্ত প্রমাণ পেলাম। তোমার পারিবারিক শিক্ষা ঠিক থাকলে আজ তুমি তোমার টিচারকে প্রেমের প্রস্তাব দিতে পারতে না। ম্যাডাম, আপনি আমাকে যাই কিছু বলেন না কেন, আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। আপনাকে ভালোবাসি আমি, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। একটা কথা মনে রাখবেন, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। বয়স কখনই কারো ভালোবাসা বা ভালো থাকা ম্যাটার করে না। তোমার সব পাগলামো মার্কা কথাবার্তা নিয়ে তুমি বসে থাকো, আমি তোমার এসব কথা শুনতে বসে নেই, আমি এলাম। এই বলে নেহা নীলের কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই পেছন থেকে নীল নেহার হাতটা ধরে ফেলে, একটানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। নেহার কানের কাছে হাত রেখে বলতে থাকে, আপনার আমাকেই ভালোবাসতে হবে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমার জীবন থেকে কোনো জিনিস হারিয়ে যাবে সেটা আমি হতে দেব, অতটাও সহজ আমি নই। স্টপ ননসেন্স, এসব পাগলামো বন্ধ করো আর আমাকে এখান থেকে যেতে দাও। আপনার যদি আমার এইসব কিছুকে পাগলামো মনে হয়ে থাকে তাহলে আমি পাগল। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ভালোবাসা স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি এখান থেকে এক পাও নড়তে দেব না। এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে, সবাই আমাদেরকে দেখছে। তাতে আমার কি? আমি তো আপনাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আমি আমার ভালোবাসার কথা না শুনছি। আমি তোমায় ভালোবাসি না, বাসি না, তুমি মরে গেলেও তোমাকে ভালোবাসবো না। এই বলে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে নীলকে নিজের থেকে সরিয়ে দিল নেহা। আর তখনই নীল নেহাকে বলতে লাগলো, ঠিক আছে, আপনাকে ভালোবাসতে হবে না। আপনাকে জোর করে আমার ভালোবাসা আদায় করবো না। একদিন আপনি ভীষণভাবে আফসোস করবেন আমাকে ভালোবাসতে, তবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, আপনি আমাকে পাবেন না। বলেই কফি শপ থেকে বের হয়ে এক দৌড়ে নীল একদম মেইন রোডে চলে আসে। তখনই অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছিল। নেহা বিষয়টা লক্ষ্য করে সে দৌড়ে এসে নীলকে বাঁচাতে চাইছিল, কিন্তু ততক্ষণে ট্রাকটার সঙ্গে ধাক্কা লেগে যায় নীলের, আর তখনই সে মারাত্মকভাবে আহত হয়। দীর্ঘ 3 মাস তাকে হসপিটালে থাকতে হয়, আর এই পুরোটা সময় জুড়ে তার পাশেই ছায়ার মতো ছিল নেহা, কারণ নেহার জন্যেই নীলের এই অবস্থা হয়েছিল। এরকম
এরকমটাই মনে করে সে। যদি সে সেদিন নীলকে ফিরিয়ে না দিত তাহলে হয়তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো না। নীল এরকম কঠিন একটা সিদ্ধান্ত কখনোই নিত না। আর সেই জন্যেই নিজের ভুলের মাসুল গুনতে পুরোটা সময় নীলের পিছনে ব্যয় করে নেহা। 3 মাসের বেশি সময় কেটে গেছে, নীল আগের চাইতে অনেকটা সুস্থ এখন। আজ সিঙ্গাপুর থেকে একজন ডক্টর আসবে, নীলকে ওই ডক্টর দেখবেন। বিকাল 3টে ডাক্তারের চেম্বারে বসে আছে নীল, নেহা, নীলের আব্বু আর ডক্টর। দেখুন, ওর অবস্থা আগের চাইতে অনেকটাই ভালো, তবে ওকে প্রেশার দিয়ে কোনো কিছু করাতে যাবেন না, তাহলে কিন্তু এটা বিপরীত হতে পারে। ঠিক আছে ডক্টর, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তবে ওর পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে সেটা যদি জানাতেন তাহলে ভালো হতো। সেটা তো শিওর হয়ে বলতে পারছি না, তবে আরও মাস দুয়েক সময় লাগতে পারে। তবে মিস নেহা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নিবিড় পরিচর্যার নীল অনেকটাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, তা না হলে হয়তো আরও অনেক বেশি সময় লেগে যেত। এভাবে বলবেন না ডক্টর, এটা তো আমার কর্তব্য। নীলকে নিয়ে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে চলে আসলো। আজ নীলকে বাসায় নিয়ে যাওয়া হবে, তাই নীলের আব্বু নেহাকে বলছিল, মামুনি, তুমি তো অনেক দিন ধরে নীলের সঙ্গে হসপিটালে আছো, এখন মনে হয় তোমার বাড়িতে যাওয়া প্রয়োজন। আমরা তো সবাই আছি, নীলের দেখাশোনা করতে পারবো। আঙ্কেল, আমি নীলের সঙ্গে আছি, এতে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে? আরে মামুনি, তুমি এভাবে কেন বলছো? তুমি আমার ছেলের পাশে থাকলে আমাদের কোনো প্রবলেম কেন হতে যাবে? তুমি নীলের পাশে থাকলে আমরা আর নিশ্চিন্তে থাকতে পারি, এতে তো আমাদের সুবিধেই হয়। তাহলে আঙ্কেল, আমি সারা জীবনের জন্য নীলের পাশে থেকে যেতে চাই। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, আমার মাথায় একদম সম্পূর্ণ ঠিক আছে। কারণ নীলের এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। নীল আমাকে ভালোবাসে, আমি তাকে অস্বীকার করেছিলাম, তাই সে নিজের এমন অবস্থা করেছে। তাই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ আঙ্কেল, আমাকে একটাবার সুযোগ দিন। তোমার মাথা ঠিক আছে তো? দেখো মা, আমি আমার ছেলের ভালোর জন্য সব কিছু করতে পারি, কিন্তু তোমার তো পরিবার আছে, তারা যদি এই ব্যাপারটা মেনে না নেয় তখন কি হবে? এসব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না আঙ্কেল। আমার পরিবারের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তারা কখনোই আমার সিদ্ধান্তের বাইরে যাবে না। আমি আশা রাখি তারা আমার সিদ্ধান্তকে সম্মান দেবে, আর না হলে আমার পথ আমাকেই দেখতে হবে। এই বলে নেহা নীলের সঙ্গে তাদের বাড়িতে চলে আসলো। দেখতে দেখতে আরো কিছুদিন সময় কেটে গেল। নীল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠল। নেহার বাবা নিজের মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আসলেন, কিন্তু নেহা তখন তার বাবাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। আর বাবা কিছুটা বিচলিত হলেন মেয়ের এমন সিদ্ধান্তে। তিনি কখনো ভাবতেও পারেননি তার শিক্ষিত সচেতন একটা মেয়ে এরকম একটা সিদ্ধান্ত নেবে। তাই তিনি নিজের মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেন, যাতে মেয়ের এই সিদ্ধান্ত থেকে মেয়েকে পিছিয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু তাতেও তেমন কোনো লাভ হলো না। নেহা তার সিদ্ধান্তে অটল। সে যদি বিয়ে করে তাহলে নীলকেই বিয়ে করবে, আর নয়তো পৃথিবীর অন্য কোনো ছেলেকে সে বিয়ে করবে না। তার জেদের কাছে তার পুরো পরিবারকে হার মানতে হলো। অবশেষে দুই পরিবারের সম্মতিতেই মহা ধুমধামের সঙ্গে নেহা এবং নীলের বিয়ের কাজ সম্পন্ন হলো। বাসর ঘরে বসে অপেক্ষা করছে নেহা। নীল সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার আম্মু পেছন থেকে তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, কিরে বাবা, বৌমা ঘরে বসে তোর জন্য অপেক্ষা করছে আর তুই এখনো ওখানে কি করছিস? রাত কটা বাজে দেখেছিস? মায়ের কণ্ঠস্বর শুনে নীল তাড়াহুড়ো করে সিগারেটটা ছুঁড়ে দূরে ফেলে দিল। আর তারপর মুখ মুছতে মুছতে পেছনের দিকে ফিরে তাকালো আর বলতে লাগলো, না মানে আসলে আম্মু ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। কি বলছিস? ঘরে নতুন বউ আর এখন তোর ভালো লাগছে না? যা তাড়াতাড়ি ঘরে যা, বৌমা একা একা আছে ঘরে। আজ তোদের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত, আর তুই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস। যা তাড়াতাড়ি বলছি। এই বলে নীলের আম্মু নিজেই নীলের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলেন, আর ছেলেকে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। নেহা নীলকে দেখা মাত্রই বিছানা থেকে নেমে এসে নীলকে সালাম করতে লাগলো। নীল তাকে আটকে দিল আর বলতে লাগলো, আপনি তো আমার সিনিয়র, আপনি আমাকে পা ছুঁয়ে সালাম করছেন কেন? নীলের এমন আচরণে ভীষণ রকম কষ্ট পায় নেহা। সে একেবারে কান্না করে দিয়ে বলতে থাকে, প্লিজ নীল, তুমি আমার সঙ্গে এরকম আচরণ করো না। আমি এসব আর নিতে পারছি না। প্লিজ
আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন? কিন্তু সেদিন যদি আমার ভালোবাসাটা মেনে নিতেন, তাহলে কি জীবন থেকে এতটা সময় নষ্ট হতো? এখনও জীবনের অনেকটা সময় পড়ে আছে, আমরা চাইলেই বাকি সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারি। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। এভাবে বলতে হবে না ম্যাডাম, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আপনি না চাইলেও আপনাকে আমার ক্ষমা করতেই হবে, এর জন্য অন্য কিছু করার নেই, বুঝতে পেরেছেন? বলতেই নীলের বুকে ঝাঁপিয়ে পড়ল নেহা, শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি প্রিয়, আর সারা জীবন এভাবেই ভালোবেসে যেতে চাই। আবার কখনো আমার ছেড়ে যাবেন না তো? জীবন থাকতে কখনো না। এই কয় মাসে আমি বুঝেছি ভালোবাসার মানুষ ভালো না থাকলে কতটা কষ্ট লাগে। আল্লাহ না করুক সেদিন যদি আমি মরে যেতাম, তখন কি করতে? কথাটা বলতেই নীলের মুখে আঙ্গুল ঠেকিয়ে মুখ বন্ধ করে দেয় নেহা, আর বলতে থাকে। চুপ, একদম চুপ। এসব ফালতু মার্কা কথা আর কখনোই বলবে না। তোমাকে কখনোই হারিয়ে যেতে দেব না। বাঁচতে হলে দুজন একসঙ্গে বাঁচব, মরতে হলে দুজন একসঙ্গে মরব। আজীবন ভালোবাসবো তোমায়। এই বলে নেহা নীলের বুকে মাথা রাখে। নীলও তাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে, আর দুজন দুজনার ভালোবাসায় বিমোহিত হয়ে নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করে। সুপ্রিয় ভিউয়ার্সগণ, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।